সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের বিভিন্ন ধরনের ক্রিয়াপদ, সমবিক্রিয়া ক্রিয়া, অসমবিক্রিয়া ক্রিয়া, যৌগিক ক্রিয়ার গঠন ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আসবো আমরা ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়াপদ কি? কোনো কিছু করাকেই আমরা ক্রিয়াপদ বলি। ক্রিয়াপদ সমান সমান আমরা লিখতে পারি ধাতু যোগ কাল ও পুরুষসূচক বিভক্তি। শুধু বিভক্তি লিখে রাখলাম, বিভক্তি। তাহলে এটা কাল ও পুরুষসূচক বিভক্তি হবে, আর এটা হবে ধাতু। এ নিয়ে গঠিত হবে আমাদের ক্রিয়াপদ। এবারে আসবো আমরা ক্রিয়াপদের গঠন। সমবিক্রিয়া হোক, অসমবিক্রিয়া হোক, সকর্মক হোক, অকর্মক হোক, দ্বিকর্মক হোক, ধাতুর সঙ্গে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে এই ক্রিয়াপদগুলো গঠিত হবে। যেমন আনোয়ার বই পড়ে, একটি বাক্য যদি আমরা বলি, বা সুমা বই পড়ে, এখানে বই কি? কর্মপদ, পড়ে কি? ক্রিয়াপদ। আর যে কোনো নাউন অথবা প্রোনাউন যাই থাকুক না কেন, সর্বনাম বা বিশেষ্য যাই থাকুক না কেন, সে হবে কর্তা। তাহলে এবারে আসবো আমরা সর্বপ্রথমে আমরা অসমবিক্রিয়া ক্রিয়ার গঠনে। আগে আমরা পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি ভাব প্রকাশের দিক দিয়ে আমাদের ক্রিয়াপদ রয়েছে দুই প্রকারের। একটা রয়েছে সমবিক্রিয়া ক্রিয়া, আর একটা রয়েছে অসমবিক্রিয়া ক্রিয়া। সমবিক্রিয়া ক্রিয়া কি? যার দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যেমন আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল। আমি ভাত খাই, বর্তমানকাল। আমি ভাত খাবো, বক্তার এবার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এই ধরনের যে ক্রিয়াপদ, অর্থাৎ বক্তা সম্পূর্ণভাবে মনোভাব প্রকাশ করতে সক্ষম হয়, তখনই হয় সেটা সমবিক্রিয়া ক্রিয়া। আর অসমবিক্রিয়া ক্রিয়া কি? যার দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যেমন প্রভাতে সূর্য উঠলে, এখানে ক্রিয়াপদ থাকলেও ক্রিয়াপদ বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। শ্রোতার যে আগ্রহ, সেই আগ্রহ রয়েই গেছে। এই ধরনের যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে আমরা বলবো অসমবিক্রিয়া ক্রিয়াপদ। এবার অসমবিক্রিয়া ক্রিয়াপদের গঠন নিয়ে আমরা আলোচনা করব। অসমবিক্রিয়া ক্রিয়াপদের গঠন নিয়ে আমরা আলোচনা করব। অসমবিক্রিয়া ক্রিয়াপদের গঠন কি? ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ, ধাতু যোগ কাল নিরপেক্ষ বিভক্তি, কাল নিরপেক্ষ বিভক্তি অর্থাৎ কি না, আমরা কাল নিরপেক্ষতা বলতে কি বুঝি? কাল নিরপেক্ষতা বলতে আমরা বুঝি যে কালের যে বিভক্তি, সেই বিভক্তি আমরা যোগ করব ধাতুর সাথে। অর্থাৎ পর যদি ধাতু হয়, পর ধাতুর সাথে বর্তমান কালের যে কাল নিরপেক্ষতা যোগ আ ইকুয়াল কি হবে? করা। এটা কি হলো? সমবিক্রিয়া ক্রিয়া গঠন করে ফেললো। আবার পর যোগ ইবে, পর যোগ ইবে, করবে ভবিষ্যৎকাল হয়ে গেল। এটা ছিল বর্তমান কাল। ইবে, বে ইত্যাদি ভবিষ্যৎকাল, যদিও অসমবিক্রিয়া ক্রিয়া। এরপর আবার কর যোগ লাম, করলাম ইকুয়াল কি হলো? আমরা কি পেলাম এখানে? অতীতকাল। এই যে বিভিন্ন কালে বিভিন্ন বিভক্তি এবং বিভিন্ন ক্রিয়াপদের রূপ আমরা দেখতে পাই। এটা কি? কাল নিরপেক্ষ বিভক্তি। এইটাকে কি বলবো আমরা? কাল নিরপেক্ষ বিভক্তি। তাহলে
অসমাপিকা গঠনের বেলা ওই রকম কাল নিরপেক্ষ কিছু বিভক্তি আমরা যোগ করব। অসমাপিকা ক্রিয়াপদের বেলায়ও আমরা কাল নিরপেক্ষ কিছু বিভক্তি যোগ করব। যেমন ইয়া বা এ, ইয়া অথবা এ। এরপরে আছে আমাদের ইতে, ইতে বাতে, ইতে বাতে, ইতে বাতে, ইলে, ইলে বা লে, ইলে বা লে। এই যে কাল নিরপেক্ষ বিভক্তি সমূহ অসমাপিকা ক্রিয়া গঠন করার ক্ষেত্রে এই সব কাল নিরপেক্ষ বিভক্তি আমরা যোগ করব। যেমন যত্ন করলে রত্ন মেলে, যত্ন করলে রত্ন মেলে, রত্ন মেলে। তাহলে কি হলো, এটা যদিও প্রবাদ বাক্য। পড়লে, ইলে থেকে পর ধাতুর সাথে লে বিভক্তি, মেলে, মেল মূল শব্দ আছে, মূল ধাতু আছে মেল, এর সাথে এ, ইয়ে থেকে এ, এ বিভক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম অসমাপিকা ক্রিয়াপদ গঠনে আমরা ইয়া, ইতে, ইলে ইত্যাদি বিভক্তি যোগ করে আমরা অসমাপিকা ক্রিয়া গঠন করতে সক্ষম হব। আর এই বিভক্তি সমূহ যদি আমরা ক্রিয়াপদের শেষে দেখি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে অক্ষম হয়, তখনই সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। যাই হোক, আমরা অসমাপিকা ক্রিয়ার গঠন সম্পর্কে বুঝলাম। এবার অসমাপিকা ক্রিয়ার কর্তা সম্পর্কে আলোচনা করব। অসমাপিকা ক্রিয়ার কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তা কি আছে? এটা আমাদের সমাপিকা ক্রিয়ায় যতগুলোই কর্তা থাকে এর যত একাধিক যদি অসমাপিকা ক্রিয়াপদ থাকে, একটা মূল ক্রিয়ার উপর নির্ভরশীল হতে হয় আর একটা মূল কর্তার উপর নির্ভরশীল হয়। কিন্তু অসমাপিকা ক্রিয়ায় আমাদের কর্তার বিভিন্নতা আমরা দেখতে পাই। যেমন যেমন যদি আসি আমরা এই বিভিন্নতার রূপটি এক কর্তা, অসমান কর্তা, শর্তাধীন কর্তা। এক কর্তা, আর আছে কি অসমান কর্তা, আর আছে শর্তাধীন কর্তা। যেমন এক কর্তা বাক্যস্থিত সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। যেমন তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, পেলে অসমাপিকা ক্রিয়া, আসবে সমাপিকা ক্রিয়া, উভয় ক্রিয়ার কর্তা এখানে তুমি। তাহলে কি হলো, তুমি চাকরি পেলে কি আর দেশে আসবে বাক্যে তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, দেশে আসবে বাক্যে কে তুমি আছে কর্তা। এখানে দেশে আসবে কে, দেশে আসবে হিসেবেও তুমি কর্তা ব্যবহৃত হয়েছে। বিভিন্ন এখানে অসমাপিকা ক্রিয়া রয়েছে, আসবে সমাপিকা ক্রিয়ার রূপ রয়েছে। তাহলে এখানে এই কর্তাটাকে তুমি, তুমি দেশে আসবে, তাহলে কি দুইটি অসমাপিকা ক্রিয়ার কর্তা হলেও একই কর্তা। এই ধরনের কর্তাকে আমরা বলবো এক কর্তা। এবারে আসবো আমরা অসমান কর্তা। বাক্যস্থিত অসমান কর্তা। অসমান কর্তাটা কি?
বাক্যস্থিত সমভিক্ষ অসমভিক্ষ ক্রিয়ার কর্তা এক না হলে সেখানে কর্তাগুলো অসমান কর্তা হয়। এই অসমান কর্তায় আমরা দুই প্রকারের কর্তা দেখতে পাই, একটা হচ্ছে শর্তাধীন কর্তা আর একটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে দুই ধরনের কর্তা আমরা দেখতে পেলাম, অসমভিক্ষ ক্রিয়ার এক কর্তা আর একটা হচ্ছে অসমান কর্তা। অসমান কর্তার মধ্যে রয়েছে আমাদের শর্তাধীন কর্তা আর একটা রয়েছে নিরপেক্ষ কর্তা। অর্থাৎ কর্তা সমান নয় বা একই নয়। পূর্ববর্তী কর্তার মতো এক কর্তায় যেমন দেখেছি আমরা একটি কর্তা অসমভিক্ষ সমভিক্ষ ক্রিয়ার ক্রিয়াকে সম্প্রসারিত বা ক্রিয়াকে এক করলেও আমাদের যে এক কর্তা একই, সেখানে সাবজেক্ট একজন। আর অসমান কর্তায় সাবজেক্ট এক না হয়ে ভিন্নতা আমরা দেখতে পাবো। অসমান কর্তার দুই প্রকারের কর্তা রয়েছে, শর্তাধীন কর্তা আর একটা রয়েছে আমাদের নিরপেক্ষ কর্তা। শর্তাধীন কর্তা কি? এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে। যেমন তোমরা বাড়ি এলেই আমি রওনা হব। অর্থাৎ একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভরশীল। ইংরেজিতে তোমরা যেমন কন্ডিশনাল দেখেছো, ঠিক তদ্রূপ শর্তরূপ। যদি একটা কর্তার উপর আরেকটা কর্তা নির্ভরশীল বা শর্তাধীন হয়, তার কর্তাকে অসমান কর্তা বলি। আর এই অসমান কর্তা এটা হবে কি? শর্তাধীন কর্তা। যেমন তুমি বাড়ি আসলে আমি রওনা হব। কর্তা ভিন্নতা আছে এখানে, তুমি এবং আমি দুজন কর্তা। শর্ত রয়েছে কি? আসার পর আমি রওনা হব। তাহলে একটার উপর একটা ক্রিয়ার নির্ভরশীলতা রয়েছে। এরকম যে নির্ভরশীল রয়েছে কর্তা, এই কর্তাকে আমরা বলবো শর্তাধীন কর্তা। এবার আসবো আমরা নিরপেক্ষ কর্তায়। নিরপেক্ষ কর্তা কি? শর্তাধীন না হয়েও সমভিক্ষ অসমভিক্ষ ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। অর্থাৎ পূর্ববর্তী যে উদাহরণটা আমরা দেখেছি শর্তাধীন কর্তায়, ঠিক তদ্রূপ না হয়ে ভিন্নতা হবে। ভিন্নতাটা কেমন? কর্তৃপদ এখানে ভিন্ন, অর্থাৎ কর্তা ভিন্ন হবে। যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো শর্ত নয়। যাত্রীদল এবং সূর্য দুটোই ভিন্ন কর্তা। সম্পর্ক বা শর্ত এখানে নেই। এখানে যে প্রথম যে কর্তাটি থাকে, এই কর্তাটিকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। এই বাক্যে যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, সূর্য একটি কর্তা রয়েছে আর যাত্রীদল একটি কর্তা রয়েছে। দুইটি কর্তায় প্রথম যে কর্তাটি, এটি হচ্ছে আমাদের নিরপেক্ষ কর্তা। এবার অসমভিক্ষ ক্রিয়ার ব্যবহার দেখব আমরা। ইলে বা লে বিভক্তিযুক্ত অসমভিক্ষ ক্রিয়া কার্য পরম্পরায় হতে পারে, প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে হতে পারে, সম্ভাবনা প্রকাশে হতে পারে, সাপেক্ষতা বোঝাতে হতে পারে, দার্শনিক সত্য প্রকাশে হতে পারে, বিধি নির্দেশে হতে পারে, সম্ভাবনার বিকল্প বোঝাতে হতে পারে, আর আছে পরিণতি বোঝাতে হতে পারে। যেমন 4টা বাজলে স্কুল ছুটি হয়, কি হবে? কার্য পরম্পরা। 4টা আগে বাজবে, তারপরে স্কুল ছুটি হবে। অর্থাৎ একটা কার্য উপর আর একটা কার্য শেষ হওয়ার উপর আর একটা কার্য নির্ভরশীল হয়। অর্থাৎ একটা কার্য হওয়ার পর আরেকটা কার্য হবে, এমনটাকেই আমরা বলি কার্য পরম্পরা। আমরা কর্মধারার সমাসে দেখেছিলাম যে কার্যক্রম পরম্পরা বোঝাতেও কর্মধারার সমাস হয়, আগে ধোয়া পরে মশা। তোমাদের মনে হতে পারে এটা প্রশ্ন বা বিস্ময় প্রকাশে। যেমন একবার মরলে কি কেউ ফেরে? অর্থাৎ বিস্ময়ের সূচকতা, মারা যাওয়ার পর যে কেউ ফেরে না, এই বিষয়টি এখানে প্রকাশ করতে চেয়েছে। সম্ভাবনা অর্থে তিনি গেলে কাজ হবে, অর্থাৎ তার যাওয়াটা কাজের উপর অনেকটা নির্ভরশীল। হওয়া না হওয়া এটা সম্ভাবনার উপর নির্ভরশীল হয়েছে। শর্ত সাপেক্ষতা দার্শনিক সত্য প্রকাশে,
জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তোমরা অষ্টম শ্রেণীর সেই মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটি ছিল বঙ্গভূমির প্রতি কবিতা, এই লাইনটি দেখেছ। দার্শনিক সত্য অর্থাৎ এটা দর্শন বা যুক্তিগত দিকে যে সঠিক সত্যতা প্রকাশ করে। এখানেও ইলে প্রত্যয় যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠনে সহায়তা করতে পারে। এবার আছে আমাদের সম্ভাবনার বিকল্প। আজ গেলেও যা, কাল গেলেও তা, অর্থাৎ এখানে বিকল্প অর্থে ব্যবহৃত হয়েছে পরিণতি বোঝাতে। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এখানে কি বৃষ্টিতে ভেজার পরিণতি হিসেবে জ্বর। তাহলে ইলে থেকে লে বিভক্তি দ্বারা অসমাপিকা ক্রিয়ার গঠন আমরা বুঝলাম। এবার আসবো আমরা ইয়া থেকে এ। অনন্তরতা বোঝাতে, হেতু অর্থে, ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাতে, ভাববাচক বিশেষ্য গঠনে, অব্যয় পদের অনুরূপতা বোঝাতে এই বিভক্তি ব্যবহৃত হয়। যেমন হেতু অর্থে ছেলেটি কুসঙ্গে মিশে নষ্ট হয়ে গেছে। হেতু শব্দটি একটা অনুসর্গবাচক শব্দ, এটাকে অব্যয় পদ আমরা বলতে পারি। এই যে হেতু, এর বাংলা অর্থ আছে জন্ম। ছেলেটি কুসঙ্গে মেশার হেতু বা মেশার জন্য নষ্ট হয়ে যাওয়া, এখানে হেতু জন্ম অর্থে ব্যবহৃত হয়েছে। ভাববাচক বিশেষ্য গঠনে, সেখানে গিয়ে আর কাজ নেই। গিয়ে এখানে যদিও আমরা ক্রিয়াপদ রূপে দেখি, আসলে এটা ক্রিয়াপদ নয়, এটা ভাববাচক বিশেষ্য। এরপরে আসি আমরা ইতে থেকে তে বিভক্তি। এটা কি ইচ্ছা প্রকাশে হতে পারে, উদ্দেশ্য বা নিমিত্ত অর্থে হতে পারে, সমর্থ বোঝাতে হতে পারে, বিধি বোঝাতে হতে পারে, দেখা বা জানা অর্থে হতে পারে, আবশ্যকতা বোঝাতে হতে পারে। যেমন এখন ট্রেন ধরতে হবে, ধরতে এখানে কি অসমাপিকা ক্রিয়া, এখানে ধরতে কি অসমাপিকা ক্রিয়া, যদিও ধরতে ইতে থেকে তে বিভক্তি। এখানে ধরাটা যে আবশ্যক, এই আবশ্যকতা বোঝানোর জন্য এখানে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে সূচনা বোঝাতে। যেমন রানী এখন ইংরেজি পড়তে শিখেছে, অর্থাৎ তার পড়া শুরু হয়েছে বা সে পড়তে অভ্যস্ত হয়েছে। সূচনা অর্থাৎ সে আগে সক্ষম ছিল না, বর্তমানে সক্ষমতা, শুধুমাত্র কেবল সক্ষমতা অর্জন, এটা বোঝাতে সূচনা বোঝাতে ব্যবহৃত হয়েছে। বিশেষণবাচক বাচকতা বোঝাতে, লোকটিকে দৌড়াতে দেখলাম অসমাপিকা ক্রিয়া, এখানে অনুসর্গ রূপে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল। এই প্রশ্নটি বারে বারেই আমাদের আসে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ খুবই। অসমাপিকা ক্রিয়ার কি অর্থে ব্যবহৃত হয়েছে এরকম প্রশ্ন হয়। তো এখানে অনুসর্গ রূপে চাইতে, হইতে থেকে সে থেকে চাইতে, এখানে অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে। এরপরে রয়েছে বিশেষ্যের সঙ্গে অন্বয় সাধনে, দেখিতে বাসনা মাগো তোমারও চরণ, ভরতচন্দ্র রায় গুণকরের লেখা একটি পংক্তি। তো এবারে আসবো আমরা ইতে থেকে তে বিভক্তিযুক্ত ক্রিয়ার বৃত্ত প্রয়োগে, নিরন্তরতা প্রকাশে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে ইতে থেকে তে বিভক্তি এখানে অসমাপিকা ক্রিয়া দ্বিত্ব অর্থাৎ দুইবার প্রয়োগে এটি গঠিত হয়েছে। এবার আসবো আমরা সমকাল বোঝাতে। সেউতি হইল সোনা দেখিতে, অর্থাৎ দেখতে দেখতে সেউতি স্বর্ণে পরিণত হয়েছে, এই বিষয়টি এখানে কি নিরন্তরতা, কার্যের যে নিরন্তরতা, অর্থাৎ কার্য শুরু হলে তার শেষ না হয়ে অবিরাম গতিতে চলার যে অবস্থা, এই অবস্থা বোঝাতে এখানে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। আবার রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রেও অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আমরা দেখতে পারি, সমাপিকা ক্রিয়া অনুপস্থিত থাকবে তখন। যেমন হতে পারে গরু মেরে জুতা দান,
অথবা আঙ্গুল ফুলে কলা গাছ। এখানে কি অসমাপিকা ক্রিয়া রীতিসিদ্ধ প্রয়োগে আমাদের ব্যবহৃত হয়েছে। এরপরে আসবো আমরা যৌগিক ক্রিয়ার গঠন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসবো আমরা যৌগিক ক্রিয়ার গঠন নিয়ে। যৌগিক ক্রিয়া কি সাধারণভাবে আমরা জেনেছি একটি অসমাপিকা আর একটি সমাপিকা ক্রিয়া যদি যৌথভাবে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা যৌগিক ক্রিয়া বলে থাকি। যৌগিক ক্রিয়া গঠনে অসমাপিকা ক্রিয়ার পরে যা, পর, দেখ, লাগ, ফেল, আস, উঠ, দে, ল, থাক প্রভৃতি ধাতু যুক্ত হয়ে বিশেষ অর্থে যখন ব্যবহৃত হয় তখন তাকে আমরা যৌগিক ক্রিয়া বলে থাকি। এর প্রত্যেকটি ধাতু যোগে গঠিত হতে পারে আমাদের যৌগিক ক্রিয়া। তাহলে আমরা সমাপিকা, অসমাপিকা যৌগিক ক্রিয়ার ব্যবহার এবং প্রয়োগ দেখলাম। তোমাদের বাড়ির কাজ হিসেবে যৌগিক ক্রিয়া প্রয়োগে 10টি বাক্য তৈরি করে নিয়ে আসবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।